স্টুডেন্টস, গতকাল আমরা ক্রোমোজোমের বাহ্যিক গঠন, রাসায়নিক গঠন এটা আলোচনা করছিলাম। এর পরের অংশে তোমাদের কোষ বিভাজন রয়েছে। আজ আমরা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। কোষ বিভাজন বলতে কি বুঝবো আমরা? যে একটা জনিত্রী কোষ বা মাতৃকোষ জেনারেলি ডিপ্লয়েড মাতৃকোষ, সেটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক অংশ, তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় তার মানে দুটো টাইপের বিভাজন হয়। একটা নিউক্লিয়াসের বিভাজন, যাকে নিউক্লিয়াসের এই যে বিভাজন হলো তাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, যার মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হয়। আর সাইটোপ্লাজম যখন বিভাজিত হবে সেই প্রক্রিয়াটাকে বলবো সাইটোকাইনেসিস। এই কোষ বিভাজন সম্পাদন করার জন্য কোষের মধ্যেই নানা রকম উপাদান রয়েছে, যে উপাদানগুলো কোষ বিভাজনকে সহায়তা করে, কিভাবে কোষ বিভাজন ঘটবে সেই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হলো কোষের মধ্যেকার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল এবং রাইবোজোম। এই উপাদানগুলো কিভাবে সহায়তা করে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে বিভাজনে সহায়ক অঙ্গাণু ও তাদের ভূমিকা। দুটো কলাম করে দেখতে পারো। এক নম্বর বলবো নিউক্লিয়াস। গত ক্লাসে আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ডিএনএ। এই ডিএনএ কোষ বিভাজনের কালে এর দ্বিত্বকরণ ঘটে, ডিএনএ এর সংশ্লেষ ঘটার মাধ্যমে সেটা ডবল হয়ে যায়। অর্থাৎ ডিএনএ কে প্রকাশ করা হয় 2C দ্বারা। কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ তাকে 2C দ্বারা প্রকাশ করা হয়। এই 2C ডবল হয়ে 4C অবস্থায় আসে, আর তখনই একটা কোষের বিভাজন সম্পন্ন হয়। এভাবে নিউক্লিয়াস কোষের বিভাজনে সহায়তা করে। নেক্সট আমরা বলবো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম তোমরা জানো যে এটা প্রাণী কোষের একটা অঙ্গাণু। সেন্ট্রোজোমের বাইরের দিকে, এটা যদি সেন্ট্রোজোমের একটা গঠন লক্ষ্য করা যায়, তার বাইরের দিকে এরকম মাইক্রোটিউবুল দ্বারা গঠিত রশ্মি, যাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে কোষ বিভাজনের জন্য স্পিন্ডল গঠিত হয়। প্রাণী কোষে কোষ বিভাজনের জন্য যে স্পিন্ডল গঠিত হয়, বেম তন্তু, তোমরা কোষ বিভাজন কালে আমরা পাবো। এভাবে কোষ বিভাজন কালে বেম তন্তু গঠিত হয়। এই গঠনটা মাকু আকৃতির, তাকে স্পিন্ডল বলা হয়। এভাবে গঠিত হয়, এটা স্পিন্ডল আকৃতির, এটা বেম তন্তু, গোটা গঠনটাকে বলা হয় বেম। এই বেম গঠন করে সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে। আর অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয় বলে একে বলা হয় অ্যাস্ট্রাল বেম। প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল বেম গঠিত হয়ে থাকে। এই বেমগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেটা বলছি যে বেমগুলো যখন একটা মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হবে, তখন তাকে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেম বলা হবে। কোনো কোনো বেমটা একটু আসার পরেই নষ্ট হয়ে যায়, এটা বিচ্ছিন্ন বেম।
আর কোন বেমের সঙ্গে এভাবে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে বলা হবে ক্রোমোজোমীয় তন্তু বলা হয়। এভাবে বেম তন্তু তিনটা ধরনের, আমি আবার আঁকছি। এটা ক্রোমোজোমীয় তন্তু, ক্রোমোজোম যুক্ত থাকে এর সঙ্গে। আবার কোন তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয়, একে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু। আর কোন তন্তু কিছু দূর আসার পর বিনষ্ট হয়ে যায়, তাকে বিচ্ছিন্ন তন্তু। কোষ বিভাজনের সময় আমরা অ্যানাফেজ দশা যখন পড়বো তখন ইন্টারজোনাল তন্তু বলে আরেক ধরনের তন্তু পাবো। যাই হোক, এই তন্তুযুক্ত বেম গঠন করে সেন্ট্রোজোম প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে বেম গঠিত হয় সেটার গঠনে, তাহলে এর কাজ হলো বেম গঠন। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল বা অনুনালিকা, মাইক্রোটিউবিউল একই কাজ করে বলতে, এটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা করে কি, বেম তন্তু গঠনে সহায়তা করে, বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম গঠনে সহায়তা করে। এর ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয়েছিল, প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল বেম বলেছিলাম। এর ক্ষেত্রে অ্যানাস্ট্রাল বেম তৈরি হয়ে থাকে। অর্থাৎ মেরু এই যে তৈরি হয়, বেম যে তৈরি হলো, এভাবে যে বেম তৈরি হলো, বেমের এই মাঝের যে স্ফীত অংশ এটাকে বলা হয় তার নিরক্ষীয় অঞ্চল, প্রান্তীয় অংশকে বলা হয় মেরু। বেমের মেরু বলা হয়, আর এটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল। নেক্সট আমরা রাইবোজোম পড়ব। রাইবোজোমের কি ভূমিকা রয়েছে? দ্বিতীয়ত রাইবোজোম। রাইবোজোম তোমরা আগেই জেনেছো, এটা কোষের প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত। মানে ক্রোমোজোম গঠনের জন্য যে হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, বিভিন্ন এনজাইম সৃষ্টির জন্য প্রোটিন প্রয়োজন, এনজাইমেটিক প্রোটিন। আবার প্রোটোপ্লাজমের গঠনের জন্য প্রোটিন প্রয়োজন, প্রোটোপ্লাজমীয় প্রোটিন। এই সমস্ত প্রোটিনগুলো উৎপাদন, তার মানে এর মুখ্য কাজ প্রোটিন উৎপাদন কাজ প্রোটিন উৎপাদন। এর কাজ বললাম বেম গঠন। এটা অ্যাস্ট্রাল বেম, এটা অ্যানাস্ট্রাল বেম। এইভাবে কাজগুলো লিখে পড়বে, তাহলে মনে থাকবে। তাহলে প্রোটিন উৎপাদন, বিভিন্ন ধরনের প্রোটিন আমি বললাম, যেটা প্রোটোপ্লাজমীয় প্রোটিন, ক্রোমোজোম গঠনকারী হিস্টোন, নন হিস্টোন প্রোটিন এবং এনজাইম সৃষ্টিকারী এনজাইমেটিক প্রোটিন, এগুলো রাইবোজোম গঠন করে, যেটা কোষ বিভাজনের জন্য একান্তই প্রয়োজন। অপরপক্ষে কোষ বিভাজনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। তোমরা এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটাকে শক্তি ঘর হিসাবে জানো, শক্তি উৎপাদন। এই শক্তি উৎপাদন বা এটিপি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কোষ বিভাজনের জন্য যে বিভাজন কালে কিংবা বিভাজন পরবর্তীকালে শক্তির প্রয়োজন হয়ে থাকে, সেই শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষকালে শক্তির প্রয়োজন হবে, কিংবা বেম যখন গঠিত হবে, বেমের যখন অ্যানাফেজীয় চলন হবে, ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলো অ্যানাফেজীয় চলন হবে, তখন শক্তির প্রয়োজন হবে। সেই সমস্ত শক্তি যোগান দেয় মাইটোকন্ড্রিয়া। এভাবে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া কিভাবে ভূমিকা পালন করে তা আমরা বললাম। এখান থেকে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে, সেভাবে তোমরা তৈরি থেকো। নেক্সট আমরা পড়ব যে কোষ বিভাজনের তাৎপর্য কি বা গুরুত্ব কি। বিভাজনের তাৎপর্য।
জীবন শুরু হয় একটা মাত্র ডিপ্লয়েড কোষ দিয়ে। এবার সেই কোষের বিভাজন হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়। এই কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে একটা ছোট্ট শিশু গাছ সেটা মহিরুহে পরিণত হয় বৃদ্ধির মাধ্যমে। আবার প্রাণীদের ক্ষেত্রেও ছোট একটা শিশু আস্তে আস্তে বড় হয় বৃদ্ধির মাধ্যমে, যেটা কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, ক্ষতপূরণ, ক্ষত নিরাময় বা ক্ষতপূরণ। কোন স্থানে কর্তিত হলে বা ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষত স্থানে কোষগুলো মারা যায়। ওই স্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষত কোষগুলোকে প্রতিস্থাপিত করে, ফলে ক্ষতস্থান পূরণ হয়। তাই ক্ষতস্থান পূরণের জন্য কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, জনন প্রক্রিয়ার জন্য। যখন উদ্ভিদের ক্ষেত্রে কোনো অঙ্গজ দেহ, কোনটার পাতা, কাণ্ড, মূল, এগুলো বিভাজনের মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন প্রক্রিয়ায়। কিংবা অযৌন জনন প্রক্রিয়ায় বিভাজনের জন্য, তাহলে অঙ্গজ জননের জন্য প্রয়োজন এটা অঙ্গজ জননের ক্ষেত্রে। অযৌন জননের ক্ষেত্রে অযৌন জননের বিভাজনের মাধ্যমে ঘটে। রেণু উৎপাদন করতে গেলে বিভাজন প্রয়োজন হবে। আবার যৌন জননের ক্ষেত্রে যখন গ্যামেট প্রয়োজন হবে শুক্রাণু ডিম্বাণু, সেখানেও বিভাজনের প্রয়োজন হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ব মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু বা গ্যামেট উৎপাদিত হয়। তাহলে বিভাজন যৌন জনন, অযৌন জনন কিংবা অঙ্গজ জননের জন্য বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার পরিস্ফুরণ, বা পরিস্ফুটন, ডেভেলপমেন্ট বা বিকাশ। সেখানে যখন একটা চারা গাছ তার পূর্বে ভ্রূণ, বীজের মধ্যে ভ্রূণ অঙ্কুরিত হলো, অঙ্কুরোদ্গমের পর একটা শিশু চারা গাছ বিরাট গাছে পরিণত হচ্ছে, তখন তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি সৃষ্টি হচ্ছে। এগুলো সমস্ত পরিস্ফুরণ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। আবার যখন একটা ডিপ্লয়েড প্রাণীদেহের ক্ষেত্রে ডিপ্লয়েড জাইগোট ক্লিভেজ প্রক্রিয়া বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্ল্যাস্টুলা ইত্যাদি ভ্রূণ দশা অতিক্রম করে শিশু প্রাণী সৃষ্টি করছে, সেখানেও পরিস্ফুরণ। এই পরিস্ফুরণের মাধ্যমে অপত্য একটা শিশু সৃষ্টি হচ্ছে। তাহলে পরিস্ফুরণ প্রক্রিয়াতে বিভাজন প্রয়োজন হয়ে থাকে। নেক্সট, বিভাজনের মাধ্যমে আমরা পরে পড়ব যে মিওসিস কোষ বিভাজন যখন হয়, এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়। তাহলে প্রকরণের জন্য বিভাজন প্রয়োজন, প্রকরণ। আবার যখন প্রকরণ হবে, এই প্রকরণটা পরবর্তীকালে অভিব্যক্তিতে সহায়তা করবে। তাহলে প্রকরণ ও অভিব্যক্তি আমরা একটা পয়েন্টে লিখতে পারি। প্রকরণ সৃষ্টি হবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, প্রকরণ অভিব্যক্তিকে সহায়তা করবে। তার মানে বিভাজন প্রকরণও ঘটাচ্ছে আর অভিব্যক্তিও ঘটাচ্ছে। অপরপক্ষে জনুক্রম, জীবের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, একে বলা হয় জনুক্রম। এই জনুক্রমের সময় মিওসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থা আনয়নের জন্য জনুক্রমে মিওসিস প্রয়োজন হয়ে থাকে। তাহলে বিভাজন এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে। তাই আমাদের জীবনে বিভাজন একান্ত প্রয়োজন। নেক্সট, আমরা বিভিন্ন প্রকারের বিভাজন সম্পর্কে আলোচনা করব। কোষ বিভাজনের তিনটে প্রধান প্রকারভেদ তিনটে প্রকার রয়েছে। এক নম্বরে আমরা বলবো অ্যামাইটোসিস,
দুয়ে মাইটোসিস, তৃতীয়ত মিওসিস। কোষ বিভাজন। তিনটে টাইপের কোষ বিভাজন। প্রত্যেকটা টাইপের আমরা কোথায় সম্পন্ন হয়, তার সংজ্ঞা কি, কি বৈশিষ্ট্য, কিভাবে ঘটে একটু আলোচনা করব তোমাদের সিলেবাস অনুসারে। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? স্থান দেখা যায় যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্থান, সংগঠন স্থান, যা ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদির ক্ষেত্রে ঘটে থাকে। প্রোটোজোয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ছত্রাক, ছত্রাকের ক্ষেত্রে ইস্ট, শৈবাল, কারা নামক শৈবালে এই বিভাজন ঘটে থাকে। সংগঠন স্থান আমরা বললাম। তো এই প্রক্রিয়ায় কি বৈশিষ্ট্য রয়েছে? বৈশিষ্ট্য প্রথমত এই কোষ বিভাজন প্রক্রিয়াটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এবার প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াটা কি? আমরা একটু আগেই বলেছিলাম যে একটা কোষের বিভাজন মানে তার নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তখন তার নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিয় লাশটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়, বেম যন্ত্র গঠিত হয়। এই যে ঘটনাগুলো, এগুলো পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হবে, নিউক্লিয় লাশ অবলুপ্ত হবে, বেম যন্ত্র গঠিত হবে। অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। প্রত্যক্ষ কোষ বিভাজন। আর তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ব্যতি রেখে, বেম যন্ত্র গঠন ব্যতি রেখে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, তাকেই বলা হবে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস সেরকম একটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। নেক্সট, তাহলে দ্বিতীয় পয়েন্টে কি বলবো? একই কথাগুলোকে বলবো আমরা। এই প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাশের অবলুপ্তি ঘটে না। নেক্সট বলবো, এই প্রক্রিয়ায় বেম যন্ত্র গঠিত হয় না। এই প্রক্রিয়ার সময় নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করে। আমি বিভাজন প্রক্রিয়াটা একটু বলছি। একটা কোষ, এটা তার নিউক্লিয়াস। আগে কোষের মধ্যস্থিত নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করবে, এরপর কোষ পর্দার ভাঁজ লক্ষ্য করা যাবে বা খাঁজ লক্ষ্য করা যাবে। বিভাজনরত নিউক্লিয়াস এগুলো পয়েন্টিং করবে। এটা জনিত্রী কোষ, বিভাজনরত কোষ, এরপরে দেখা যাচ্ছে যে এটা দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এগুলো বলবো অপত্য কোষ। ব্যাকটেরিয়া, ইস্ট, কারা, অ্যামিবা এই পদ্ধতিতে অ্যামাইটোসিস প্রক্রিয়া এরকম বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে। এখানে তার মানে তোমরা দেখলে যে নিউক্লিয় পর্দাও অবলুপ্ত হলো না,
বেম যন্ত্রও গঠিত হলো না, কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করলো। এটা হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এবার অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাহলে সংজ্ঞা আমরা কিভাবে পাবো? ঠিক একইভাবে বলবো যে আমি সমস্তগুলো বলে দিয়েছি, তারপরে সংজ্ঞাটা বলতে সহজ হবে। যে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি ব্যতি রেখে, বেম যন্ত্র গঠন ব্যতি রেখে কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো কি দরকার এইরকম কোষ বিভাজন প্রক্রিয়া? এইরকম কোষ বিভাজন প্রক্রিয়ায় লক্ষ্য করে যে জনিত্রী কোষ এবং অপত্য কোষের জেনেটিক্যাল কোনো চেঞ্জ নেই, জিনগত কোনো পরিবর্তন এখানে সাধিত হয় না। নিম্ন শ্রেণীর যে জীবেরা তারা এই প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে, এখানে ডিএনএরও তেমন পরিবর্তন ঘটে না। এইভাবে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের স্বল্প আলোচনা করলাম। নেক্সট আমরা করব যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস এবং মিয়োসিস এ দুটোই পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস একইভাবে আমরা স্থান, মাইটোসিসের স্থান কোথায় এই বিভাজন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে বা দেহ মাতৃকোষ, দেহ কোষ অবলিক দেহ মাতৃকোষ এই বিভাজন ঘটে। প্রাণী দেহের ক্ষেত্রে যখন আমরা জনন মাতৃকোষ তার সংখ্যা বৃদ্ধি করবে, জনন গ্রন্থিতে শুক্রাশয় ডিম্বাশয়ে যখন জনন মাতৃকোষ স্পার্মাটোগোনিয়াম কিংবা উগোনিয়াম তার সংখ্যা বৃদ্ধি করবে, মানে জনন মাতৃকোষ জনন গ্রন্থিতে যখন সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি দশায় মাইটোসিস কোষ বিভাজন। কারণ জনন মাতৃকোষ কি বললাম যে স্পার্মাটোগোনিয়াম কিংবা উগোনিয়াম, শুক্রাশয়ের ক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াম, স্ত্রী দেহের ডিম্বাশয়ের ক্ষেত্রে উগোনিয়াম, সেগুলো জনন মাতৃকোষ। আর তারা এই যখন সংখ্যা বৃদ্ধি করে তখন এই প্রক্রিয়ায় তাদের বিভাজন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। উদ্ভিদ দেহের ভাজক কলায়, উদ্ভিদ দেহের ভাজক কলায় এই প্রক্রিয়ায় কোষের বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। আমরা নেক্সট এর বৈশিষ্ট্য। এই অংশ খুব সহজ রয়েছে, তোমাদের বুঝতে মনে হয় অসুবিধা হবে না। লক্ষ্য করো একটু ভালো করে, তবে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের প্রথমেই তাহলে আমরা বলি এটা একটা পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা আগেই বলেছি যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া কি। পরোক্ষ বিভাজন প্রক্রিয়া, এখানে বেম যন্ত্র গঠিত হবে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি হবে, তারপর ক্রোমোজোম এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, তাই এটা পরোক্ষ বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন কোথায় ঘটে সেটাও তার একটা বৈশিষ্ট্য। তার দেহকোষ, দেহ মাতৃকোষ, জনন মাতৃকোষ সংখ্যা বৃদ্ধির সময় উদ্ভিদের ভাজক কলায় এই বিভাজন ঘটে। নেক্সট আমরা বলবো এই প্রকার কোষ যখন বিভাজিত হবে, একটা কোষ ডিপ্লয়েড মাতৃকোষের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটবে। ঘটার পর দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। দুটি অপত্য কোষ এই প্রক্রিয়ায় যখন হচ্ছে, এর ক্রোমোজোমেরও একবার বিভাজন ঘটছে, অর্থাৎ নিউক্লিয়াসের একবার বিভাজন, ক্রোমোজোমের একবার বিভাজন। যখন নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে তখন ক্রোমোজোমের একবার বিভাজন হচ্ছে এবং সাইটোকাইনেসিস ঘটছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটার পর দুটো অপত্য কোষ। তাহলে এখানে লিখতে হবে এটা অপত্য কোষ, অপত্য কোষ, আর এটা জনিত্রী কোষ। নেক্সট বৈশিষ্ট্য কি বলবো, এখানে যে ডিপ্লয়েড কোষটা বিভাজিত হয়েছিল
এখানেও তার ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষেও একই সংখ্যক থাকে। এখানে ক্রোমোজোম সংখ্যা 2n, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n, এখানেও ক্রোমোজোম সংখ্যা 2n। তাহলে জনিত্রী কোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা সমান হবে। এদের নেক্সট পয়েন্টে বলতে পারো এদের আকৃতি মাতৃকোষের সম আকৃতি এবং সম গুণ সম্পন্ন হবে। এই জন্য এই ধরনের বিভাজনকে সমবিভাজন বলা হয় বা ইকুইশনাল ডিভিশন বলা হয়। সমবিভাজন বা ইকুইশনাল ডিভিশন বা সদৃশ বিভাজন বলা হয়। তাহলে সদৃশ বিভাজন কাকে বলা হবে? মাইটোসিস কোষ বিভাজনকে বলা হলো। কেন বলা হলো? যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সম আকৃতির, সম গুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে। মাতৃকোষের গুণাগুণ, আকার, আকৃতি, ক্রোমোজোম সংখ্যা সমান হয়। এই বিভাজন প্রক্রিয়া সমবিভাজন বা সদৃশ বিভাজন নামে পরিচিত। ইংরেজিতে একে ইকুইশনাল ডিভিশন বলা হয়ে থাকে। তাহলে এরপর আমরা মাইটোসিস কাকে বলে পেয়ে যাই। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষ বা দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সম গুণসম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তার মানে কি? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সঙ্গে অপত্য কোষের আকার, আকৃতি, গুণাগুণ, ক্রোমোজোম সংখ্যা সবই সমান হবে। এটাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হবে। এই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? এই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের বৃদ্ধি সম্পন্ন হয়। একটু আগেই আমরা বলেছিলাম বৃদ্ধি, ক্ষয়পূরণ কিংবা যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় পরিস্ফুটন প্রক্রিয়া, এগুলো সম্পন্ন হয়ে থাকে। তাহলে সংক্ষেপে এর যদি তাৎপর্য বলি, তাৎপর্য আমি সংক্ষেপেই সাথে এগুলো আগে বলেছি। বৃদ্ধি সাধন বা বৃদ্ধি, দ্বিতীয়ত ক্ষয়পূরণ বা ক্ষতপূরণ, তৃতীয়ত পরিস্ফুটন বা পরিস্ফুরণ, ডেভেলপমেন্ট যাকে বলা হয়। নেক্সট, অপত্য কোষে যে ওরা ডিএনএ আরএনএ এর সমতা রক্ষা করা, এই প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ডিএনএ আরএনএ এর সমতা বিধান, আবার নিম্ন শ্রেণীর বিভিন্ন জীবেরা বংশ বৃদ্ধি করে এই প্রক্রিয়ার মাধ্যমে। এইভাবে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য আমরা পড়ব। নেক্সট আমরা এই অংশের মিয়োসিস কোষ বিভাজন পড়তে যাচ্ছি। মিয়োসিস, মিয়োসিস কোষ বিভাজন আবার ঠিক একইভাবে বলবো মিয়োসিসের স্থান কোথায়, কোথায় সংগঠন এর ঘটে। মিয়োসিস জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, এখানে বলবো প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি উসাইট, এটা পুরুষের ক্ষেত্রে, এটা স্ত্রী দেহের ক্ষেত্রে জনন মাতৃকোষে বিভাজন হয়। উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষে, রেণু মাতৃকোষ, সেটা হতে পারে
স্ত্রী রেণু মাতৃকোষ, কিংবা পরাগ রেণু মাতৃকোষ, পরাগ রেণু মাতৃকোষ হতে পারে, কিংবা নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ শৈবাল ছত্রাকের ক্ষেত্রে জাইগোটে বা জাইগোস্পোরে মিওসিস সেল ডিভিশন প্রক্রিয়া সম্পন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমরা জনন মাতৃকোষে এই যে বিভাজন ঘটে, এর মাধ্যমে তৈরি হয় জনন কোষ, গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু সৃষ্টি হয় জনন মাতৃকোষের বিভাজনের সময়, বা গ্যামেট উৎপাদন হয়। গ্যামেটিক মায়োসিস বলা হয় এই প্রক্রিয়াটাকে। নেক্সট এটা স্পোরিক মায়োসিস, যেখানে রেণু মাতৃকোষ থেকে রেণু বা স্পোর উৎপন্ন হয়। স্ত্রী রেণু মাতৃকোষ, পরাগ রেণু মাতৃকোষ, এখান থেকে পরাগ রেণু মাতৃকোষ থেকে পরাগ উৎপন্ন হয়, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু উৎপন্ন হয়। জাইগোটে যখন নিম্ন শ্রেণীর উদ্ভিদ জাইগোট বা জাইগোস্পোরে যখন মিওসিস ঘটে, তখন হ্যাপ্লয়েড এখান থেকে অপত্য সৃষ্টি হবে, অঙ্কুরিত হয়ে এই জাইগোট অর্থাৎ জাইগোস্পোরে যখন সৃষ্টি হবে তখন এটা বলা হবে জাইগোটিক মিওসিস। তিনটে টাইপের মিওসিসও শুধু এখানে বলা হলো। তাহলে গ্যামেটিক মায়োসিস, গ্যামেট উৎপন্ন হয়, স্পোরিক মায়োসিস, জাইগোটিক মায়োসিস। নেক্সট আমরা এর বৈশিষ্ট্য পড়ব। মাইটোসিসের ন্যায় এই কোষ বিভাজন প্রক্রিয়া একটা পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, পরোক্ষ বিভাজন এটা। দ্বিতীয়ত এই বিভাজন প্রক্রিয়া কোথা ঘটে এখনই বললাম, স্থান দিয়ে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, স্থান দিয়ে বৈশিষ্ট্য বলবে। তৃতীয়ত এই প্রকার কোষ বিভাজনে এর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজন হবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজন হবে, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজন। ক্রোমোজোমের একবার বিভাজন ঘটবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজন হবে, ক্রোমোজোম একবার বিভাজন হবে। এই বিভাজন প্রক্রিয়াতে অপত্য কোষ যেগুলো সৃষ্টি হবে, অপত্য কোষ, তার কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, কারণ মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয়, অপত্য কোষে হ্যাপ্লয়েড হবে। এখানে একটা জনিত্রী কোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে। একটা জিনিস লক্ষ্য করো যে মাইটোসিস কোষ বিভাজনের সময় আমরা বলেছিলাম এটা বিভাজন প্রক্রিয়াটা সমবিভাজন। এখানে বলছি যে এটা ক্রোমোজোম সংখ্যার হ্রাস হয়ে যাচ্ছে মাতৃকোষের তুলনায়। আমরা ডায়াগ্রামে যদি যাই, দেখো যে একটা জনিত্রী কোষ, ডিপ্লয়েড জনিত্রী কোষ, এবার এর বিভাজন হচ্ছে দুবার বিভাজন। আমরা বলেছি তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের প্রথম বিভাজন, ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যাচ্ছে। মাতৃকোষে 2n ছিল, এখানে n হয়ে যাচ্ছে। মিওসিস 1, ভিন্ন ধরনের
ক্রোমোজোম সংখ্যাযুক্ত অপত্য সৃষ্টি হয় বলে একে হেটারোটাইপিক সেল ডিভিশন বলা হয়। হেটারোটাইপিক সেল ডিভিশন, এটাকে হেটারোটাইপিক সেল ডিভিশন বলা হয়। কেন বলা হলো? এখানে ক্রোমোজোম সংখ্যা 2n, এখানে n হয়েছে, অপত্যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে বলে এটা হেটারোটাইপিক সেল ডিভিশন। আবার এর সেকেন্ড পার্টটাতে যাও, সেকেন্ড ডিভিশনটা আমরা বলেছিলাম যে দুবার বিভাজন হয় নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমে। ক্রোমোজোমের বিভাজন একবার, ক্রোমোজোমের বিভাজন হয়ে গেছে। নেক্সট দেখো, মিয়োসিস 2, সেকেন্ড মিয়োসিস হচ্ছে n সংখ্যক। এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কমছে না, এগুলো সমস্তই অপত্য কোষ। তাহলে এখানে দেখো মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যা 2n, এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা n। তার জন্য এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। তাহলে রিডাকশনাল ডিভিশন আমরা কাকে বলবো? মিয়োসিস সেল ডিভিশনকে বলবো। কেন বলবো? যে এই মিয়োসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন মাতৃকোষ বা ডিপ্লয়েড মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করছে। তার জন্যই এটা হ্রাস বিভাজন। আবার বলছি, জনন মাতৃকোষ সের নিউক্লিয়াস দুবার বিভাজিত, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করে। এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায় বলেই একে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। এলো মিয়োসিস সেল ডিভিশন প্রক্রিয়ায়, তার মানে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এবার তাহলে মাইটোসিস মিয়োসিসের একটু সামান্য পার্থক্য তোমরা এখান থেকে করে নিতে পারো। এই মাইটোসিস দেহকোষে ঘটে, জনন মাতৃকোষে কিংবা রেণু মাতৃকোষে কিংবা জাইগোটে ঘটে। মিয়োসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, মিয়োসিসের ক্ষেত্রে দুবার বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে জনিত্রী কোষ এক বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে, এখানে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিসের ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়। এভাবে এই পর্যন্ত এর পার্থক্যটা করতে পারো। এরপর এর তাৎপর্যগত পার্থক্য রয়েছে। এর তাৎপর্য আমরা মিয়োসিসের তাৎপর্য বলিনি, মাইটোসিসের তাৎপর্য বলেছি। এর তাৎপর্য বললে তাৎপর্যগত দিক থেকে একটা পার্থক্য করা যাবে। নেক্সট আমরা আসছি মিয়োসিসের তাৎপর্য। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রধান তাৎপর্য হচ্ছে যে কোন প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখা। অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যদি ডিপ্লয়েড জনন মাতৃকোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেট সৃষ্টি না করত, তাহলে পরবর্তীকালে জনন কোষগুলোর মিলনের মাধ্যমে যদি না করত, তাহলে তো ডিপ্লয়েড জনন কোষ সৃষ্টি হতো। এই ডিপ্লয়েড জনন কোষগুলো মিলিত হয়ে পরবর্তীকালে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে যেত। এখান থেকে হয়তো 8n হয়ে যেত, 8n থেকে 16n হতো, তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকতো না। কিন্তু যেহেতু ক্রোমোজোম সংখ্যার হ্রাস হচ্ছে, তখন যৌন জননের সময় হ্যাপ্লয়েড গ্যামেটগুলো মিলিত হয়ে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সমান রাখছে। মাতৃকোষের এখানে ডিপ্লয়েড, এখানেও ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকছে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রে এই মিয়োসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকরণ লক্ষ্য করা যায়।
এই প্রকরণ জিনিসটা কিভাবে সৃষ্টি হয়? মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নন সিস্টার ক্রোমাটিডের খন্ডাংশের বিনিময় হয়ে থাকে। নন সিস্টার ক্রোমাটিডটা কি? এটা একটা ক্রোমোজোম এবং আমরা বলেছিলাম যে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড। আর দুটো ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড, এইটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিডের একটা অংশ দেখো, এখানে একটা অংশ, এখানে একটা অংশ ইংরেজি এক্স অক্ষরের ন্যায় লাগছে। পরস্পরের আকর্ষণে আসছে ক্রোমাটিড গুলো, এসে ইংরেজি এক্স অক্ষরের ন্যায়, একে বলা হয় কায়াজমা। এই কায়াজমা অংশেই দেখা যায় যে এদের খন্ডাংশের বিনিময় ঘটে। পরবর্তীকালে এখান থেকে যখন ক্রোমোজোম গুলো সেপারেট হবে, তখন এই খন্ডাংশগুলো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, খন্ডাংশগুলো কিভাবে পরিবর্তন হয়ে থাকে। ক্রোমোজোমীয় অংশের পরিবর্তন, এর কালো অংশটা নীল এই অংশে চলে আসে, অপরপক্ষে এর অংশটা এই কালোর সঙ্গে যুক্ত হয়ে যায়। এখানে যে জিন ছিল স্বাভাবিকভাবে জিনগুলোরও ট্রান্সফার হয়ে যাচ্ছে, ভিন্ন জিনযুক্ত ক্রোমোজোম সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এগুলো এক একটা জনন কোষে যাবে, ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জনন কোষ সৃষ্টি হবে। এই ভিন্ন বৈশিষ্ট্য জনন কোষ মিলনের মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য যুক্ত অপত্য সৃষ্টি হবে, অর্থাৎ প্রকরণের সৃষ্টি হবে। এই প্রকরণ অভিব্যক্তিকে সহায়তা করবে। তার মানে এর আমরা পরবর্তী যে একটা পয়েন্ট পাবো, প্রকরণ ও অভিব্যক্তি বা বিবর্তন সহায়তা করে। নেক্সট আমরা বলছিলাম যে জনুক্রমে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিয়োসিস সেল ডিভিশন প্রক্রিয়া জনুক্রমে সহায়তা করে। তো আমরা যখন জনন পড়েছিলাম সেখানে জনুক্রম পড়িয়েছিলাম। আমি সংক্ষেপে বলছি, একটা ডিপ্লয়েড জাইগোট, এটা থেকে রেণুধর উদ্ভিদ দেহ সৃষ্টি হচ্ছে। রেণুধর, এই রেণুধরের রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষ মিয়োসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করে। রেণু, এই রেণু থেকে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়। লিঙ্গধর এন, এই লিঙ্গধরের আবার অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম রয়েছে, অর্থাৎ পুংধানী স্ত্রীধানী রয়েছে। এখান থেকে স্ত্রী গ্যামেট, এখান থেকে পুং গ্যামেট তৈরি হয়। এই গ্যামেট গুলো মিলিত হয়ে নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়, আবার ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। তাহলে এখানে দেখো, এই যে মিয়োসিস হচ্ছে, এখানে হ্যাপ্লয়েড দশা আসছে। এই হ্যাপ্লয়েড দশা আসার জন্য প্রয়োজন হয় কি? মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে আমরা আরেকটা পয়েন্ট এখানে বলতে পারি যে জনুক্রম, জনুক্রমে ভূমিকা রয়েছে কার? মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। নেক্সট আরেকটা বলবো, গ্যামেট উৎপাদন। গ্যামেট উৎপাদন আমরা তখন থেকে বলছিলাম যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষে শুক্রাণু কিংবা ডিম্বাণু উৎপন্ন হয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হয়, এগুলো গ্যামেট। আর এই গ্যামেট গুলো যৌন জনন প্রক্রিয়ায় প্রয়োজন হয়ে থাকে। তো যৌন জনন, এখানে আমি বলেছি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়েছে। এটা এই যে উৎপাদন হলো গ্যামেট, গ্যামেট উৎপাদন প্রক্রিয়া, এখানে মিয়োসিস কোষ বিভাজন প্রয়োজন হয়েছে। তাই আমরা গ্যামেট উৎপাদন, তার মানে মিয়োসিস যৌন জননের জন্য যে গ্যামেট প্রয়োজন হয়, সেই কাজটা করার জন্য মিয়োসিস সেল ডিভিশন
প্রয়োজন হয়ে থাকে। এইগুলো হলো মিয়োসিসের গুরুত্বপূর্ণ তাৎপর্য। তাহলে আমরা আজ এই অংশে যেটা পড়লাম মূলত যে কোষ বিভাজনটা কি, কোষে কি কি এই উপাদানগুলো কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোষ বিভাজনের তাৎপর্যটা কি এবং বিভিন্ন প্রকার যে কোষ বিভাজন রয়েছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, সেগুলো কোথায় ঘটে, তার বৈশিষ্ট্য কি, তার তাৎপর্য কি, আমার মনে হয় তোমরা পেরেছো। আমি এই পর্যন্ত এখানটায় শেষ করব। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। হ্রাস বিভাজন কেন বলা হয়, মিয়োসিসকে মাইটোসিসকে সমবিভাজন কেন বলা হয়, কোথায় অ্যামাইটোসিস ঘটে, অ্যামাইটোসিস টিকাও আসতে পারে 2 নম্বরের। এভাবে ছোট ছোট টাইপের প্রশ্ন আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, পার্থক্য আসতে পারে। এগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা কোষ চক্র সম্পর্কে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। গুড বাই।